নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেককে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ। আর টার্গেট ডব্লিউবিসিএস প্রিলিমিনারি 2021কে উদ্দেশ্য করে আমরা যে সিরিজটা শুরু করেছিলাম, আজ তার ডে 5। আর আজকে আমরা বিজ্ঞান সম্পর্কিত বা জেনারেল সায়েন্স সম্পর্কিত কিছু ইম্পর্টেন্ট টপিক দেখব, যার মধ্যে প্রথম টপিক হলো লাইট, দ্বিতীয় টপিক হলো সাউন্ড, তৃতীয় হলো পিরিয়ডিক টেবিল, চতুর্থ রেডিও অ্যাক্টিভিটি, তারপর হিউম্যান টিথ এবং এনজাইম। এই 6টি টপিকের ওপর আমরা ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন দেখব এবং তার রিলেটেড আমরা আরও কিছু কোশ্চেন আলোচনা করব। চলুন ভিডিওটা শুরু করা যাক। তার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট, এগিয়ে চলো 2.0 এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলে জেনারেল সায়েন্সের প্রত্যেকটি লেকচার পাবেন এবং এগিয়ে চলো এই টেলিগ্রাম চ্যানেলে আমার প্রতিটি লেকচারের আপডেট সহ ইম্পর্টেন্ট পিডিএফ পাবেন এবং এই যে লেকচার, এই লেকচারের পিডিএফও আপনারা পাবেন এবং দুটি চ্যানেলের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চলুন শুরু করা যাক। তো আজকের প্রথম কোশ্চেন বলছে, দেখুন, টুইঙ্কলিং অফ স্টার্স অ্যান্ড কালার অফ দ্য স্কাই ইজ ব্লু বিকজ অফ। তো আকাশে তারারা যে ঝিকিমিকি করে, সেই তারারা ঝিকিমিকি করছে এবং আকাশের কালার যে নীল হয়, এর কারণ কি? অপশান এ বলছে রিফ্রাকশন এবং স্ক্যাটারিং, অপশান বি বলছে স্ক্যাটারিং এবং রিফ্রাকশন, অপশান সি বলছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন এবং অপশান ডি বলছে ডেন্সিটি অফ এয়ার। তো প্রথমে আমি রিফ্রাকশানটা নিয়ে একটু আলোচনা করে দিচ্ছি। রিফ্রাকশান কি? ধরুন একটা তল রয়েছে, তো এটা হচ্ছে অভিলম্ব। তো আলো এই তল বরাবর আসছে, আলো ধরুন এই তল বরাবর আস্তে আস্তে অন্য যখন মাধ্যমে ঢুকে যাচ্ছে তখন একটু বেঁকে গেল বা এই দিকে এগিয়ে গেল। যখন এই মাধ্যমটা ঘন মাধ্যম হবে আর এই মাধ্যমটা পাতলা মাধ্যম হবে বা খুব স্বচ্ছ মাধ্যম হবে, তখন কিন্তু আলোটা এই যে অভিলম্বের দিকে সরে আসবে। আর যখন এই মাধ্যমটা ঘন হবে আর এই মাধ্যমটা যখন পাতলা মাধ্যম হবে, তখন কিন্তু আলো কিন্তু এই অভিলম্ব থেকে দূরে সরে যাবে। তো এটাই কিন্তু রিফ্রাকশান বলা হয়। তো টুইঙ্কলিং অফ স্টার্স রিফ্রাকশনের কারণেই হয়। তাহলে একটা কোশ্চেনের অ্যান্সার জানার জন্য আপনি কিন্তু দুটো কোশ্চেনের অ্যান্সারই বলতে পারছেন। তাহলে টুইঙ্কলিং অফ স্টার্স, অপশন এ কারেক্ট অ্যান্সার হবে রিফ্রাকশন, এবং কালার অফ দ্য স্কাই ইজ ব্লু বিকজ অফ স্ক্যাটারিং। বা স্ক্যাটারিং কি? ধরুন এখান থেকে আলোটা এই দিকে যাচ্ছে, আলো রশ্মি, আলোর বিভিন্ন রকম রশ্মি রয়েছে, যেমন ধরুন সাদা আলো, সাদা আলোকে ভাঙলে কিন্তু আমরা 7টা আলাদা আলাদা কালার পাচ্ছি। তো এই যে আলোটা ধরুন এই দিকে যাচ্ছে, তখন এই আলোটা বিভিন্ন মাধ্যমের মধ্যে দিয়ে যাওয়ার সময় তার রৈখিক পথের বিচ্যুতি ঘটে। তো এটাকেই বলা হয় স্ক্যাটারিং। তো এই কারণেই কিন্তু আকাশের রং নীল হয়। এবার আমি একটু অ্যানালাইসিস করছি এই কোশ্চেন দুটো নিয়ে। টুইঙ্কলিং অফ স্টার্স, কেন আকাশের তারারা বারবার চমকায়? তার কারণ হচ্ছে এই যে রিফ্রাকশান বা আলোর প্রতিসরণের কারণে আমাদের ভূপৃষ্ঠ থেকে আমরা যখন দেখি আকাশের দিকে, তখন এর মাঝে অনেকটা বায়ুমণ্ডলীয় স্তর রয়েছে। এই বায়ুমণ্ডলীয় স্তরের ঘনত্ব কোনো সময় বেড়ে যায়, কোনো সময় কমে যায়, এবং আলো যখন আকাশ থেকে আমাদের চোখে পড়ছে, ওই যে তারাদের যে আলোটা সেটা আমাদের চোখে যখন পড়ছে, তখন বিভিন্ন মাধ্যমের মধ্যে দিয়ে আসার সময় এর প্রতিসরণ ঘটে, আর তার ফলেই কিন্তু এই যে টুইঙ্কলিং অফ স্টার হয়। আর নেক্সট রয়েছে কি, দেখুন, কালার অফ দ্য স্কাই ইজ ব্লু। তার কারণ হচ্ছে স্পেশালি দিনের বেলায় আমরা আকাশকে নীল দেখি। তার কারণ এখানে বিভিন্ন গ্যাস এবং পার্টিকেলের মধ্য দিয়ে সানলাইট যখন আসে, বিভিন্ন দিক থেকে আসে, আর নীল আলোর স্ক্যাটারিং পাওয়ার অন্যান্য আলোর বা অন্যান্য কালারের স্ক্যাটারিং পাওয়ারের থেকে কিন্তু অনেকটা বেশি। তার কারণ কি? যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য যত বড়, তার বিক্ষেপণ বা স্ক্যাটারিং তত কম। সেই জন্যে লাল আলোর বিক্ষেপণ কিন্তু সবচেয়ে কম হয়। তার কারণ কি? লাল আলোর বিক্ষেপণ কম হওয়ার কারণ কি? লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, সেই জন্য লাল আলোর বিক্ষেপণ সবচেয়ে কম হয়। এবার আপনাদের মনেও আসতে পারে যে তাহলে কেন বেগুনি নয়, আকাশের কালার কেন বেগুনি নয়? তো কেননা বেনিয়া সহকল আমরা পড়েছি, লাল সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য, বেগুনি আলো তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। তো সেই অনুযায়ী তো বেগুনি হওয়া উচিত ছিল আকাশের কালার, কিন্তু এটা বেগুনি নয় কেন? তার কারণ হচ্ছে আমরা বেগুনি কালারকে ধরতে পারি না, আমাদের চোখ বেগুনি কালারের জন্য কমফোর্টেবল নয়। তো সেহেতু বেগুনির পরে দেখুন নীল রয়েছে, বেগুনির পরে নীল রয়েছে, সেহেতু আমরা আকাশের কালারকে নীল দেখি। আর লাল আলোর বিক্ষেপণ ক্ষমতা সবচেয়ে কম বলে লাল আলোকে কিন্তু ট্রাফিক সিগন্যালে ব্যবহার করা হয়। তো আলোর বিক্ষেপণের আরও কয়েকটা এক্সাম্পল, যেমন ধরুন সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সূর্যের রং লাল হয়ে যায়, মেঘের সাদা বর্ণ হয়, আকাশের বর্ণ নীল হয়ে যায়, ট্রাফিক সিগন্যালে লাল রং ব্যবহার করা হয়। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্ট, মনে রাখবেন। তো নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। নেক্সট কোশ্চেন কী বলছে, তার আগে আমি একটু বলে দিই এখানে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন কি। আচ্ছা, এটা আপনারা জেনারেল সায়েন্সের এই চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। এগিয়ে চলো 2.0 এই চ্যানেলে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন সম্পর্কে আলোচনা করা রয়েছে, ওই চ্যানেলে গিয়ে দেখে নেবেন, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো।
তো নেক্সট রয়েছে দেখুন, হুইচ অফ দ্য ফলোয়িং লেন্স ইজ ইউজড টু প্রিভেন্ট মায়োপিয়া। তো কোন লেন্স ইউজ করা হয় মায়োপিয়াকে প্রিভেন্ট করার জন্য? তার প্রথমে বলে দিই মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া এগুলো কী জিনিস। তো মায়োপিয়া কি? আপনি যখন কোনো কাছের জিনিসকে স্বচ্ছ বা পরিষ্কার দেখতে পাচ্ছেন এবং দূরের জিনিসকে অস্পষ্ট দেখছেন বা ঝাপসা দেখছেন, তখন বুঝতে হবে আপনার মায়োপিয়া হয়েছে, আপনার চোখে মায়োপিয়া হয়েছে। তখন কোন লেন্স ইউজ করতে হবে সেটা বলার আগে আমি একটু হাইপারমেট্রোপিয়া সম্পর্কে বলে দিই। হাইপারমেট্রোপিয়া হলো এমন রোগ যেখানে আপনি কাছের জিনিসকে পরিষ্কার দেখতে পাচ্ছেন না কিন্তু দূরের জিনিস পরিষ্কার দেখতে পাচ্ছেন, সেটা হলো হাইপারমেট্রোপিয়া। কিন্তু আপনার যখন মায়োপিয়া হবে তখন কিন্তু আপনি কনকেভ লেন্স ইউজ করবেন, অর্থাৎ অবতল লেন্স ইউজ করবেন আপনার যখন মায়োপিয়া হবে। আর আপনার যখন হাইপারমেট্রোপিয়া হবে তখন আপনাকে কনভেক্স লেন্স ইউজ করতে হবে। এখানে বলছে দেখুন, ইন মায়োপিয়া উই সি নিয়ার বাই অবজেক্ট ক্লিয়ারলি। আমরা আমাদের কাছের অবজেক্টকে মানে ক্লিয়ারলি দেখতে পাই কিন্তু দূরের অবজেক্টকে আমরা ঝাপসা দেখি। আর হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে আমরা আমাদের দূরের অবজেক্টকে পরিষ্কার দেখতে পাই কিন্তু কাছের অবজেক্টকে ঝাপসা দেখি। আর এটা রেটিনার ছবির, আমাদের যে চোখের রেটিনা আছে সেই রেটিনায় বিভিন্ন যে ইমেজ গঠন হয় সেটা বিভিন্ন রকম হয় বলে এই প্রবলেমটা হয়। তো এখানে বলছি দেখুন, প্রিভেন্ট করার জন্য কনকেভ লেন্স ফর মায়োপিয়া এবং কনভেক্স লেন্স ফর হাইপারমেট্রোপিয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় কিন্তু আসতে পারে। নেক্সট কোশ্চেন কী বলছে দেখুন, ইন দ্য কেস অফ হাইপারসোনিক এয়ারক্রাফট ম্যাক নাম্বার উইল বি। এখানে আপনাদের একটা টাস্ক দেবো, আমি আগে টাস্কটা বলে দিই। হাইপারসোনিক, সুপারসোনিক এরকম কিছু মিসাইল এর নাম আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আপনারা যদি নাও জেনে থাকেন গুগল সার্চ করবেন, কেননা এই টাইপের মিসাইল বা এয়ারক্রাফট এগুলো কিন্তু বর্তমানে খুবই নিউজে রয়েছে। তো আমাদের ডিআরডিও, ইসরো এরকম কিন্তু ইউজ করছে, আর সবসময় কিন্তু নিউজে রয়েছে হাইপারসোনিক, সুপারসোনিক, সাবসোনিক এই টার্মগুলো নিউজে রয়েছে। তো এগুলো আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন কোন এয়ারক্রাফট বা কোন মিসাইল এই যে সুপারসোনিক বা হাইপারসোনিকের মধ্যে পড়ছে। তো এবার বলছি কোশ্চেনটা, বলছে ইন দ্য কেস অফ হাইপারসোনিক এয়ারক্রাফট। হাইপারসোনিক এয়ারক্রাফটের ক্ষেত্রে MSCH হবে, ম্যাক বানানটা ভুল রয়েছে, ম্যাক নাম্বার কি হবে? তো অপশান এ বলছে দেখুন গ্রেটার দ্যান 5, অপশান বি বলছে লেস দ্যান 5, অপশান সি বলছে 5 এবং অপশান ডি বলছে 1। তো এবার আমি বলে দিই হাইপারসোনিক এয়ারক্রাফট কি, তার আগে একটু বলে দিই এই যে রেশিও ম্যাক নাম্বার কি বলে দিই। ধরুন কোনো একটা সাইকেল, আপনি সাইকেলে করে ট্রাভেল করছেন, তো আপনার সাইকেলের স্পিড বাই স্পিড অফ সাউন্ড, এটাই কিন্তু আপনার সাইকেলের ম্যাক নাম্বার। বোঝা গেল? আপনি ধরুন একটা এয়ারক্রাফটে করে ট্রাভেল করছেন, তার স্পিড বাই স্পিড অফ সাউন্ড, এটাই হচ্ছে ওই এয়ারক্রাফটের ম্যাক নাম্বার। অর্থাৎ কি, কোনো যানের স্পিড বা কোনো এয়ারক্রাফট মিসাইল এর স্পিড অফ সাউন্ডের থেকে কত বেশি, কত গুণ বেশি, সেটা শো করে ম্যাক নাম্বারকে। তো এবার বলি, ম্যাক নাম্বার সাধারণত তিনটে ভাগে আমরা ভাগ করে থাকি। জাস্ট প্রথমে যেটা আমরা বলি সেটা হলো সুপারসোনিক। সুপারসোনিক কি, যদি ম্যাক সংখ্যা 1-এর বেশি হয়, অর্থাৎ যদি অবজেক্টের স্পিড অফ সাউন্ডের থেকে বেশি হয়, সিম্পলিভাবে বেশি হচ্ছে, তখন কিন্তু সেটা কি হবে, সেটা হবে সুপারসোনিক। আবার যখন ম্যাক সংখ্যা 5-এর বেশি হবে তখন হবে হাইপারসোনিক। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে গ্রেটার দ্যান 5। আরেকটা রয়েছে সাবসোনিক। যদি ম্যাক সংখ্যা 1-এর কম হয় তখন সেটা সাবসোনিক, অর্থাৎ তার স্পিড যদি, কোনো যানবাহনের স্পিড যদি সাউন্ডের স্পিডের থেকে কম হয় তখন সেটা হবে সাবসোনিক। এখানে মনে রাখবেন 3 টাইপের রয়েছে, সুপারসোনিক যখন ম্যাক সংখ্যা 1-এর বেশি, ম্যাক সংখ্যা যখন 5-এর বেশি তখন হাইপারসোনিক, এবং ম্যাক সংখ্যা যখন 1-এর কম তখন সেটা সাবসোনিক। এখানে দেখুন দেয়া রয়েছে সাবসোনিক লেস দ্যান 1। এখানে আরেকটা রয়েছে ট্রান্সসোনিক, ম্যাক সংখ্যা ইকুয়াল টু 1। এখানে রয়েছে সুপারসোনিক, ম্যাক সংখ্যা গ্রেটার দ্যান 1। আর এখানে রয়েছে হাইপারসোনিক, ম্যাক সংখ্যা গ্রেটার দ্যান 5। তো নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে আমি সাউন্ড রিলেটেড আরও কিছু তথ্য বলে দিচ্ছি। তো আমরা কিন্তু একটা ধরুন হল ঘরে রয়েছেন, সেই হল ঘরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তের দূরত্ব যখন 16.5 মিটার হবে তখনই কিন্তু আপনি তার প্রতিধ্বনি শুনতে পাবেন। প্রতিধ্বনি শুনতে গেলে কিন্তু আপনার থেকে নিম্নতম দূরত্ব হতে হবে 16.6 মিটার বা 5 মিটার, অ্যারাউন্ড 16.6 মিটারের সাধারণত ধরা হয়, কিন্তু দুই প্রান্তের দূরত্ব বলতে গেলে সেটা 33.2 মিটার সাধারণত ধরা হয়। আর শব্দ এবং তার প্রতিফলনের মধ্যে সময়ের ব্যবধান থাকে 0.1 সেকেন্ড। এগুলো ইম্পর্টেন্ট ফ্যাক্ট আমি বলে দিলাম। আর একটা জিনিস, সোনার সিস্টেমকে ইউজ করে কিন্তু জাহাজ এবং সাবমেরিন দ্বারা জলাশয়ের গভীরতা পরিমাপ করা হয়। আর এটার জন্য ইউজ করা হয় সোনারের ফুল ফর্ম কি, সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। ইম্পর্টেন্ট ফ্যাক্ট একটু মনে করে দিলাম।
তো নেক্সট কোশ্চেন বলছে দেখুন অ্যাটম বোম ইজ দ্য রেজাল্ট অফ। তো অ্যাটম বোম কিসের রেজাল্ট? অপশান এ বলছে দেখুন নিউক্লিয়ার ফিউশন অর্থাৎ নিউক্লিয় সংযোজন বিস্ফোরণ। অপশান বি বলছে নিউক্লিয়ার ফিশন অর্থাৎ নিউক্লিয়ার বিভাজন বিস্ফোরণ। অপশান সি বলছে ম্যাগনেটিক ট্রান্সমিশন। অপশান ডি বলছে কেমিক্যাল রিয়াকশন। তো এখানে অ্যাটম বোম কারেক্ট অ্যান্সার হবে কি? এখানে কারেক্ট অ্যান্সার হবে নিউক্লিয়ার ফিশন বা পারমাণবিক বিভাজন। তো পারমাণবিক বিভাজন সাধারণত কি আমরা সাধারণত নিই কি এখানে U-235 নিই, U-238 নিই, অর্থাৎ ইউরেনিয়ামের বিভিন্ন রকম আইসোটোপ নিয়ে তার বিভাজন করি। এর ফলে যে প্রচণ্ড পরিমাণে শক্তি উৎপন্ন হয় সেটাই কিন্তু নিউক্লিয়ার ফিশনের ফলে উৎপন্ন শক্তি। এছাড়াও ইম্পর্ট্যান্ট নিউক্লিয়ার ফিউশনের মাধ্যমে গঠিত কি, যেমন ধরুন হাইড্রোজেন বোমা। তারপর সূর্যের মধ্যে যে সমস্ত সূর্যের যে শক্তিটা উৎপন্ন হচ্ছে সেটা কিসের দ্বারা উৎপন্ন হচ্ছে? নিউক্লিয়ার ফিউশনের দ্বারা উৎপন্ন হচ্ছে। এইগুলো ইম্পর্ট্যান্ট, এখান থেকে সাধারণত কোশ্চেন আসে, প্রিভিয়াস ইয়ার্সেও এসেছে, মেন্সে এসেছে, প্রিলিমসেও এসেছে, কিন্তু 2 থেকে 3 বছরের মধ্যে দেখলাম না, তো সেই জন্য আমি আপাতত এই কোশ্চেনগুলো দিয়ে দিলাম, আসতে পারে। তো নিউক্লিয়ার ফিউশনের এক্সাম্পল কি? নিউক্লিয়ার ফিউশনের এক্সাম্পল হলো হাইড্রোজেন বোমা, সূর্যের মধ্যে নিউক্লিয় সংযোজন, সূর্যের শক্তির উৎস নিউক্লিয়ার ফিউশন। আর নিউক্লিয়ার ফিশনের এক্সাম্পল কি? এই যে পারমাণবিক বোমা, অ্যাটম বোম। হিরোশিমা এবং নাগাসাকিতে কিন্তু পারমাণবিক বোমা ফেলা হয়েছিল, মনে রাখবেন। আর এই যে নিউক্লিয়ার সংযোজন, এখানে কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র স্বল্প ভরযুক্ত পরমাণু নিউক্লিয়াসকে যুক্ত করে এই যে নিউক্লিয় সংযোজন ঘটানো হয়। এটি উচ্চ তাপমাত্রার দরকার হয়, এর জন্য উচ্চ তাপমাত্রার দরকার হয়। আর এখান থেকে আমার মতে কোশ্চেন আসতে পারে ডব্লিউবিসিএস মেন্সে, এই যে সামনে যে ডব্লিউবিসিএস মেন্স আছে এখানে কোশ্চেন আসতে পারে, এবং ডব্লিউবিসিএস প্রিলিমসে কোশ্চেন আসতে পারে। তার কারণ হচ্ছে রিসেন্টলি কিন্তু সাউথ কোরিয়া 20 সেকেন্ডের জন্যে এটাকে নিউক্লিয়ার যে ফিউশন এই যে রিয়াকশানটাকে স্টেবল রাখতে পেরেছিল। তো খুবই ইম্পর্ট্যান্ট নিউজে ছিল কারেন্ট। নেক্সট কোশ্চেন বলছে দেখুন হোয়াট ইজ দ্য নাম্বার অফ গ্রুপ ইন মডার্ন পিরিয়ডিক টেবিল। মডার্ন পিরিয়ডিক টেবিলে কতগুলো গ্রুপ রয়েছে? তো প্রথমে আমি একটু বলে দিই মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিল। তো এই কোশ্চেনটাও আসতে পারে যে মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিল কিসের ওপর বেস করে গঠন করা হয়েছিল? তো মনে রাখবেন পারমাণবিক ভরের ওপর বেস করে কিন্তু মেন্ডেলিভের প্রথম পিরিয়ডিক টেবিল গঠন করা হয়েছিল। নেক্সট যে পিরিয়ডিক টেবিল বা আধুনিক পর্যায় সারণী মোজলের পিরিয়ডিক টেবিল বলে যেটা পরিচিত, তো সেই মোজলের পিরিয়ড টেবিল পারমাণবিক সংখ্যার ওপর বেস করে গঠন করা হয়েছে। তাহলে ওল্ড যে পিরিয়ডিক টেবিল মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিল সেটা পারমাণবিক ভরের ওপর বেস করে, এবং আধুনিক পিরিয়ডিক টেবিল বা মোজলের পিরিয়ডিক টেবিল যেটা সেটা কিন্তু পারমাণবিক সংখ্যার ওপর বেস করে গঠন করা হয়েছে। তো এই যে আধুনিক পর্যায় সারণীতে পিরিয়ড কত রয়েছে? আধুনিক পর্যায় সারণীতে 18টি গ্রুপ রয়েছে এবং পিরিয়ড রয়েছে 7টি। তো এখানে কি জিজ্ঞাসা করা হয়েছে? এখানে গ্রুপ জিজ্ঞাসা করা হয়েছে। তাহলে অপশান হবে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 18টি গ্রুপ এবং 7টি পিরিয়ড। পিরিয়ড বললে এখানে যদি গ্রুপের জায়গায় পিরিয়ড থাকে তাহলে কিন্তু অ্যান্সার হতো 7। তো নেক্সট কোশ্চেন কী বলছে দেখুন হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার ইজ ইনকারেক্ট। তো হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার ইজ ইনকারেক্ট এখানে কী বলছে? অপশান এ বলছে ট্রিপসিন প্রোটিন, অপশান বি বলছে লাইপেজ ফ্যাট, অপশান সি বলছে পেপসিন প্রোটিন, অপশান ডি বলছে টায়ালিন প্রোটিন। তো এগুলো কি? তো এগুলো একটা উৎসেচক। ট্রিপসিন, লাইপেজ, পেপসিন, টায়ালিন উৎসেচক। এখানে আপনাকে জিজ্ঞাসা করা হয়েছে যে কোন উৎসেচক কোন খাদ্য উপাদানকে ভেঙে ফেলতে পারে বা ডাইজেস্ট করতে পারে। তো ট্রিপসিন প্রোটিনকে ডাইজেস্ট করতে পারে, হ্যাঁ, তাহলে অপশান এ কারেক্ট। অপশান বি বলছে লাইপেজ ফ্যাটকে, অবশ্যই পারে, লাইপেজ কিন্তু ফ্যাটকে ডাইজেস্ট করতে পারে। অপশান সি বলছে পেপসিন প্রোটিনকে, পেপসিন কি প্রোটিনকে পারে? পেপসিন প্রোটিনকে ডাইজেস্ট করে পেপটোনে পরিণত করে। তাহলে বাকি থাকলো কি? অপশান ডি টায়ালিন প্রোটিনকে ডাইজেস্ট করতে পারে না। টায়ালিন কাকে ডাইজেস্ট করে? তাহলে টায়ালিন এখানে হবে অ্যান্সার স্টার্চকে ডাইজেস্ট করে। টায়ালিন স্টার্চকে ডাইজেস্ট করে মল্টোজে পরিণত করে। তাহলে কারেক্ট অ্যান্সার হবে কোনটা এর মধ্যে কারেক্ট নয় বা ইনকারেক্ট, সেটা হলো টায়ালিন প্রোটিন। এটা কিন্তু সঠিক পেয়ার নয়, বাকি 3টি কারেক্ট আছে। নেক্সট কোশ্চেন বলছে দেখুন হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার ইজ ইনকারেক্ট। এর মধ্যে কোন পেয়ারটি কারেক্ট নয়? এখানে কি জিজ্ঞাসা করা হচ্ছে? এখানে দাঁতের, আমাদের মানুষের যে 4 প্রকার দাঁত রয়েছে সেই দাঁতের প্রকার এবং কতগুলি করে প্রত্যেকটা দাঁত রয়েছে, অর্থাৎ ডেন্টাল ফর্মুলা, সেটাই জিজ্ঞাসা করা হয়েছে। অপশান এ বলছে ইনসিজর 8, প্রিমোলার 8, ক্যানিয়েন 4, মোলার 12। তো এর মধ্যে বলছে কোনগুলো কারেক্ট পেয়ার কোনগুলো? তো অপশান এ ইনসিজর 8 কারেক্ট, ইনসিজর 8টাই থাকে 2/2।
ক্যানিয়েন কটা? ক্যানিয়েন 4টে থাকে, 1/1। প্রিমোলার কটা? এটা থাকে 8টা, 2/2। কেননা 2/2 আমি বললাম কেন 8টা থাকে, তার কারণ হচ্ছে ধরুন ওপরের যে সারি, ওপরের সারিতে 2/2, এপাশে 2, এপাশে 2, তাহলে নিচের সারিতেও 2/2, মানে 4 আর 4 8। আর মোলার কটা থাকে? মোলার থাকে আমাদের 3/3 আকারে, তাহলে মোলার কিন্তু 12 থাকে। তাহলে প্রত্যেকটাই কারেক্ট, ABCD কারেক্ট, তাহলে অ্যান্সার হবে 4। আমি একটু ছবির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। এই দাঁতগুলোকে বলা হয় প্রিমোলার। এই যে দুটো প্রিমোলার, ওপরের নিচের দিকেও একই। এটা হচ্ছে ক্যানিন, এটা হচ্ছে মোলার, এই 3টে মোলার। আর এইগুলো দেখুন ইনসিজর্স। মনে রাখবেন, ইম্পর্টেন্ট এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। তো এই ছিল আজকে আমাদের ইম্পর্টেন্ট সায়েন্সের কোশ্চেন। আগামীকাল আমরা অ্যানসেন্ট এবং মেডিভেল হিস্ট্রি থেকে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। চলুন ভিডিওটা শেষ করা যাক। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তো আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।